হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকে আরেকটা ইম্পর্ট্যান্ট কোম্পানির রেজাল্ট এসছে, যেটাকে আমরা ডিমার্ট হিসাবে চিনি। অ্যাভিনিউ সুপারমার্ট অ্যাকচুয়ালি কোম্পানিটার নাম, যেটা মার্কেটে ডিমার্ট হিসাবে পরিচিত। ফ্রেন্ডস, যদি আমরা তার রেজাল্টটা প্রথমে দেখি, আমরা কোয়ার্টারলি রেজাল্ট পাবো। আমরা কোয়ার্টারলি রেজাল্টে গিয়ে আমরা দেখার চেষ্টা করব যে জুন 2024 এবং জুন 2023-এর মধ্যে কি ডিফারেন্স, জুন 2024 এবং মার্চ 2024 মানে এই বছরের লাস্ট কোয়ার্টার, তার মধ্যে কি ডিফারেন্স। যদি জুন 2023-এর সেলস দেখি প্রায় 11,865 কোটি, whereas জুন 2024-এ হচ্ছে 14,069 কোটি। ওকে, এবারে যদি আমি দেখি মার্জিন, জুনে 9%, এখানে মার্জিন 9%। প্রফিট যদি দেখি 659 কোটি প্রফিট, 774 কোটি প্রফিট। তাহলে জুন টু জুন তাহলে সেলস বেড়েছে এবং সেই পরিমাণটা প্রায় 20%-এর কাছাকাছি। আবার যদি আপনি প্রফিট দেখেন, প্রফিটটাও প্রায় 20%-এর মতো বেড়েছে। ওকে, এবারে আমি যদি লাস্ট কোয়ার্টারের সঙ্গে তুলনা করি, মার্চ 2024 এবং জুন 2024, তাহলে দেখবেন সেলস বেড়েছে প্রায় 10%-এর মতো। মার্জিন কিন্তু 7% থেকে হয়েছে কত, 9%, 2% মার্জিন বেড়েছে। আর 563 থেকে নেট প্রফিট কোথায় চলে গেছে, 774। এবারে এটা যদি দেখেন আপনি, প্রায় 40%-এর কাছাকাছি কিন্তু তার কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্ট বৃদ্ধি হয়েছে। ওকে, নেক্সট দেখুন, শেয়ারটা মার্কেট ক্যাপ হচ্ছে 3,21,700 কোটি টাকা, অনেক বড় কোম্পানি। পি কত, 121, অত্যন্ত হাই ভ্যালুয়েশন। ঠিক আছে, এবারে তাহলে এইটুকু জিনিস আমরা দেখে নিলাম। এবার আমরা চার্টে যাব। দেখুন চার্ট কি বলছে। আমি যদি চার্টে যাই, অল টাইম হাই ছিল 5,900, কিন্তু উইকলি ক্লোজিং যদি দেখেন, এইটার যে ক্লোজিং অক্টোবর 21, তার ক্লোজিং কত ছিল, 5,323। তাহলে 21 থেকে এই পর্যন্ত সে কিন্তু তার কোনো শেয়ার হোল্ডারকে সেই অর্থে কোনো কি দেয়নি, কোনো রিটার্ন দেয়নি। অর্থাৎ এই সমস্ত পিরিয়ডে যারা মার্কেটে ঢুকেছিল কেউ কিন্তু রিটার্ন পায়নি। আমি একটু মান্থলি ক্যান্ডেলে চলে যাচ্ছি। হাই ভ্যালুয়েশন হওয়া সত্ত্বেও এবারে কিন্তু সে তার, ধরুন আজকে 3 বছর হয়ে গেছে, এবারে কিন্তু সে একটা রিটার্ন তার ইনভেস্টরদের দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এবার যদি দেখা যায় এই যে রাউন্ডিং বটম যে প্যাটার্নটা তৈরি হয়েছে, এই প্যাটার্নের যদি আমি ডিস্টেন্সটা দেখি, ধরুন আমি এইখান থেকে যদি নিই, আমি একদম উপরটা নিলাম না, ভাবলাম যে ওটা একটা স্পাইক বলে, ঠিক আছে, তাহলে প্রায় 1774-75 টাকা এবং 34.61% নিচে এসেছিল। এই গ্যাপটা কিন্তু সে আগামী দিনে ওপরে ওঠার চেষ্টা করবে, এবং যদি সে এইখান থেকে ওপরে ওঠে, দেন শেয়ার প্রাইস মে গো টু দিস লেভেল, 6,900, 7,000 লেভেলের এই সমস্ত জায়গায় কিন্তু। কারণ কি, মার্কেট সেন্টিমেন্ট ওয়াজ গুড, এখন মার্কেট সেন্টিমেন্টটা খুব ভালো।
আজকে না যাক, কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম সে কিন্তু 2-3 বছরের মধ্যে কিন্তু এখান থেকে 40, 45, 50% পর্যন্ত রিটার্ন দিতে পারে। এবং এই যে চার্টটা তৈরি হয়েছে, এই চার্টটার কিন্তু মানে এদের এই সমস্ত রাউন্ডিং বটম চার্টের উপর আপনি ভরসা করতে পারেন। দ্বিতীয়ত, অত্যন্ত বড় শেয়ার। তৃতীয়ত, এখানে সমস্ত বড় বড় ইনভেস্টররা বসে আছে, তারা কিন্তু এত সহজে এর মানে শেয়ার বিক্রি করবে না। যেমন ধরুন, প্রমোটারের কাছে 75% মাল আছে, ফরেনারদের কাছে 9% আছে, ডোমেস্টিক প্লেয়ারদের কাছে 8% আছে। তাহলে 9, 8, 17, 17, 75 কত হচ্ছে? 92%। পাবলিকের কাছে 8% আছে। তাহলে যা কাজকর্ম হচ্ছে এই 8%-এর উপরে হচ্ছে। সুতরাং যদি কারোর প্রচুর পয়সা থাকে, তারা কিন্তু এই শেয়ারে ইনভেস্টমেন্ট করতে চাইলেও করতে পারেন। কিন্তু প্যারামিটারটা কিন্তু যেটা আমি বললাম, সেই টাইম ফ্রেম এবং সেই হরাইজন এবং সেই রিটার্ন, ওকে, আপনি 40% রিটার্ন পাবেন ধরুন আগামী 2 বছরের মধ্যে। ফ্রেন্ডস, দ্বিতীয় যে ইস্যু, দেখুন বুল মার্কেট কিন্তু সারা বিশ্ব জুড়ে চলছে, সারা বিশ্ব জুড়ে বুল মার্কেট চলছে। যেমন ধরুন, আমেরিকান যে টেকনোলজি মার্কেট, যেটাকে বলা হয় নাসডাক, দেখুন নাসডাক আপনি যদি দেখেন, দেখুন কত উপরে উঠেছে দেখুন। তাহলে এই জায়গা থেকে ইউক্রেন ওয়ারের থেকে সে প্রায় গত 1.5 বছরে, এটা ফেব্রুয়ারি মার্চ, তো ধরুন আমি এখান থেকে যদি ধরি জানুয়ারি 23 থেকে প্রায় 1.5 বছরে সে কিন্তু ডবল হয়ে গেছে। ওকে, কিন্তু কিন্তু কি, আচ্ছা আমি নাসডাকটা দেখালাম, যেহেতু ডাউ জোন্সটাও দেখিয়ে দিই। দেখুন ডাউ জোন্সও যদি আমি এই ইউক্রেন ওয়ার থেকে দেখা যাক, 28 থেকে প্রায় এই অবধি এসছে, অর্থাৎ 28, ধরুন 40%-এর কাছাকাছি উঠেছে, কিছু কম 35% উঠেছে। এটা ঠিক আছে, লজিক মানা যায়। কিন্তু কোন বেসিসে লজিক মানা যায় না? লজিকটা মানা যায় না হচ্ছে আমেরিকাতে এতদিন ধরে আপনি দেখছেন, গত 2 বছর ধরে হাই ইনফ্লেশন এবং লেস জিডিপি। তাহলে সে কিন্তু ইকোনমিক ক্রাইসিস ফেস করছে। সে হাই ইনফ্লেশন, লেস জিডিপি, আনএমপ্লয়মেন্ট, সমস্ত দিক দিয়ে সে কিন্তু প্রবলেম ফেস করছে। এর চেয়েও আরো যে মার্কেটে সবচেয়ে বেশি প্রবলেম আছে, যেমন ধরুন আর্জেন্টিনার মার্কেট S&P মার্বেল 4 গুণ বেড়ে গেছে ওই পার্টিকুলার টাইমটাতে, মানে ইউক্রেন ওয়ারের পর থেকে। কিন্তু হিউজ ইকোনমিক ক্রাইসিস, ইনফ্লেশন ধরাছোঁয়ার বাইরে, চাকরি নেই। একই কন্ডিশন তুর্কির মার্কেটে, স্পেনের মার্কেটে। আপনি জানেন পাকিস্তান স্টক মার্কেট গত 1 বছর ধরে কিভাবে বেড়েছে? আমরা গুগলে একটু সার্চ করার চেষ্টা করব, পাকিস্তান স্টক মার্কেটের কোন ইন্ডেক্সটা দেখব। করাচি স্টক এক্সচেঞ্জ, ধরুন পাকিস্তান স্টক মার্কেট, পাকিস্তান স্টক এক্সচেঞ্জ। পাকিস্তান স্টক এক্সচেঞ্জ বলতে কি দেখাচ্ছে? করাচি, ইসলামাবাদ, ওকে, PSX, ঠিক আছে। এবার আমি PSX কে দেখব যে সে কি অবস্থায় আছে। PSX, পাকিস্তান স্টক এক্সচেঞ্জ এসছে। এবারে দেখুন, এটাই এটা ডলার টার্মে মনে হচ্ছে পাকিস্তান স্টক এক্সচেঞ্জ। পাকিস্তান
পাকিস্তান, দেখি এটা কি বলছে, কেএসি 100, কেএসি দেখুন কোথায় ছিল 14,000, কোথায় গেছে 25,500, কিন্তু লোক খেতে পাচ্ছে না, সেখানে লোক খেতে পাচ্ছে না, চাকরি নেই, এটা সবাই জানেন। তাহলে তুর্কি, স্পেন, পাকিস্তান, রোমানিয়া, ভেনেজুয়েলা, এই সমস্ত সব মার্কেট আপ, কিন্তু তাদের যে রিয়েল ইকোনমি হিউজ ইকোনমিক ক্রাইসিস ফেস করছে। কি কি ইকোনমিক ক্রাইসিস? ইনফ্লেশন লাগাম ছাড়া, আনএমপ্লয়মেন্ট, চাকরি নেই, ওদের কারেন্সি কোলাপস হয়ে গেছে। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, পাকিস্তানের ওই তেল কেনার পয়সা ছিল না বলে বারবার ধরে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাচ্ছিল। কারণ কি? তাকে ডলারে কিন্তু তেল কেনার জন্য পয়সাটা পেমেন্ট করতে হয়। তাহলে কারেন্সি কোলাপস। লাস্ট বাট নট দ্য লিস্ট, এমিগ্রেশন, লোক দেশ ছেড়ে অন্যান্য দেশে পালিয়ে যাচ্ছে। ধরুন যার পয়সা আছে, দুবাই, সিঙ্গাপুর, এই সমস্ত জায়গায় তারা আরামসে পালিয়ে যাচ্ছে। অর্থাৎ লোক যদি দেশ ছেড়ে পালিয়ে যায় তাহলে কি হবে? বড় বড় লোকেরা যদি চলে যায় তাদের ট্যাক্স ইনকাম কম হবে। সুতরাং মার্কেট কিন্তু রিয়েল ইকোনমিকে রিফ্লেক্ট করছে না ওই সমস্ত দেশে। ইভেন ইউএসএ তেও, এই যে জন্য বলছি যে বাবুল ক্রিয়েট হচ্ছে, বাবুল যে কোনো মুহূর্তে বাস্ট করতে পারে। অনেক ইকোনমিস্ট বলছে যে ইউএস মার্কেটেও বাবুল তৈরি হচ্ছে, বাবুল যে কোনো মুহূর্তে ক্র্যাশ করতে পারে, মার্কেট যে কোনো মুহূর্তে ক্র্যাশ করতে পারে। এবং এই সমস্ত প্রবলেমের মূল কারিগর হচ্ছে ফেডারেল রিজার্ভ। করোনার সময় তারা যে হারে টাকা ছাপিয়েছে তার কারণেই কিন্তু এই হাই ইনফ্লেশন, লোককে কাজ করতে হবে না, টাকা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে গ্লোবাল মার্কেট হাই, কিন্তু ইকোনমি ইজ নট রিফ্লেক্টিং দ্য রিয়েল ইকোনমি, মার্কেট ইজ নট রিফ্লেক্টিং দ্য রিয়েল ইকোনমি। এইরকম একটা পরিস্থিতিতে হোয়ার ইন্ডিয়া স্ট্যান্ড, অর্থাৎ আমরা কি অবস্থায় আছি বা আমাদের বর্তমানে কি করা উচিত হবে, যে ভিডিওটা আমি আপনাদেরকে কালকে অবশ্যই দেওয়ার চেষ্টা করছি। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ার কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ফ্রেন্ডস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আমাকে একটু মোটিভেট করার চেষ্টা করুন। ভালো থাকুন, কথা হবে পরের এপিসোডে।